কি অবস্থা সবার? কেমন আছো? আমি তোমাদের নতুন টিচার, নতুন ভাইয়া বলতে পারো। আমি শুভ্র ঘোষ, পড়াশোনা করছি পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আজকে তোমাদের আমি পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের ক্লাস নেব, পদার্থের অবস্থা ও চাপ। তো তোমরা কোথা থেকে দেখছো এটা একটু কমেন্ট করো, আমাকে একটু জানাও কোথা থেকে কে দেখছো। তো বলো, তোমাদের কার কার ভার্সিটিতে পড়ার শখ? ইউনিভার্সিটিতে পড়তে চাও কে কে? ভার্সিটিতে শুধু চিল আর চিল, তাই না? একটু কমেন্ট করো যে কে কে ইউনিভার্সিটিতে পড়তে চাও, আর কার কার স্বপ্ন মেডিকেলে পড়া। একটু কমেন্ট করো। তো ভার্সিটিতে কিন্তু খুব কম মানুষই চান্স পায়, এটা কি জানো? 100 জনের মধ্যে 10 জন মতো চান্স পায় ভার্সিটিতে। তো ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে কিন্তু ভালো মতো পড়তে হবে। আর ইন্টারমিডিয়েট বেসিকটা যখন স্ট্রং হবে, তখনই তুমি ইউনিভার্সিটিতে চান্স পাবে। তা না হলে কিন্তু পারবা না। এখন যদি তোমার ল্যাকিং থাকে, তুমি কিন্তু ইন্টারমিডিয়েট গিয়েও তোমার ল্যাকিং থাকবে। আর যখন তোমার ওই ল্যাকিংটা থাকবে, তখন তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে না। তাই এখন থেকেই তোমাদের সিরিয়াস ভাবে পড়াশোনা করতে হবে। তো কে কোথা থেকে দেখছো এটা একটু কমেন্ট করো। আর একটা ইন্টারেস্টিং কমেন্ট, কার কার ইউনিভার্সিটিতে পড়ার শখ, এটা একটু কমেন্ট করো। আচ্ছা, ভাবনিতা রয় কমেন্ট করছে, ভাইয়া আমার ডিএমসি। সিয়াম ইসলাম কমেন্ট করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাবিয়া আক্তার ইনা কমেন্ট করছে, মাই ডিরিম ডিএমসি। মারজান ইসলাম মেডিকেল। সাদিয়া আক্তার মারিয়া, আমি মেডিকেলে ভাই। এখানে তো দেখছি বেশিরভাগই মেডিকেল। আচ্ছা, তাবিয়া আক্তার এনা নরসিংদী থেকে। লিনা শেখ রংপুর থেকে। আহ, আচ্ছা, যাই হোক, আমরা এখন শুরু করি, হ্যাঁ? তো প্রথমে আমরা পড়বো আহ পদার্থের অবস্থা ও চাপ। প্রথমে আমরা টপিকটা নিই। আমার হাতের লেখাটা একটু খারাপ, বড় ছোট হয়ে যাচ্ছে, একটু বুঝে নিও। যাক, তো পদার্থের অবস্থা। আমরা জানি যে পদার্থ 3 রকম ভাবে থাকতে পারে: কঠিন, তরল, বায়বীয়। আরেকটা অবস্থা আছে, ওটা হচ্ছে প্লাজমা। তো ওটা একটু কমপ্লেক্স, ওইদিকে আমরা যাব না। তো প্রথম টপিক হচ্ছে আমাদের চাপ। তো চাপ কাকে বলে ভাইয়া?
প্রথম দিকে আমরা জানি যে একটা পদার্থ, মনে করো সাপোজ একটা পদার্থ, আমরা একটা ঘনকের কথা কল্পনা করতে পারি। এই ঘনকের ভর আছে, ভরটাকে আমরা এম বলি, ভর হচ্ছে এম। আর একটা আয়তন আছে, এটাকে আমরা জানি। এই দুটো টার্ম আমরা জানি যে ভর আছে এবং আয়তন আছে। আয়তন কি? এই ঘনকের আয়তন কি? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটার গুণফলই হচ্ছে এই ঘনকটার আয়তন। এবার আমরা আরেকটা নতুন টার্ম পড়ব, সেটা হচ্ছে ঘনত্ব। তো আমরা ঘনত্ব লিখি, ঘনত্ব। ঘনত্বকে রো দিয়ে প্রকাশ করা হয়। এই রোটা হচ্ছে পদার্থের ভর, যেটা হচ্ছে এম, এবং আমরা ভাগ করব আয়তন দিয়ে। এটা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব মানে বোঝায় কি, যে পদার্থটা তোমার কতটুকু ইম্প্যাক্ট আকার আছে। যদি আয়তনটা কম হয়, দেখা যাচ্ছে ভর এক, কিন্তু আয়তনটা যত কম হবে ঘনত্ব তত বেশি হবে। ভর যত বেশি হবে ঘনত্ব কিন্তু তত বেশি হবে। ভর বেশি মানে কি? ভর বেশি, ঘনত্ব বেশি। আয়তন যত কম হবে তোমার ঘনত্বটাও তত কম হবে। এখন ঘনত্ব, ভাই তরল পদার্থের ঘনত্ব কত? নিশ্চয়ই কম, কম্পারেটিভলি কঠিন পদার্থের থেকে। এই যে যদি আমি মনে করি ডাস্টারটা একটা সলিড, এটার ঘনত্ব কিন্তু বেশি হবে। কিন্তু তুমি যদি তরল পদার্থের ক্ষেত্রে চিন্তা করো, এটার ঘনত্ব কিন্তু কম। আবার যদি তুমি বায়ু পদার্থের কথা চিন্তা করো, যে আমরা বাতাস, এটার ঘনত্ব কিন্তু আরো কম। তো আমরা ঘনত্ব জানলাম যে ভর বাই আয়তন, এটা হচ্ছে ঘনত্ব। তো ঘনত্বের কথাবার্তা হয়ে গেল। তো ভরের একক কি? কেজি, এটাকে আমরা জানি। আর আয়তনের একক কি? আমরা মিটার কিউব লিখলাম সিজিএস পদ্ধতিতে, সরি এটা এমকেএস পদ্ধতিতে। তাহলে আমরা লিখতে পারি কেজি আর মিটার কিউব। ভাই এটাতে এমকেএস পদ্ধতিতে লিখলাম, সিজিএস পদ্ধতিতে কি হবে? কেজিকে আমরা কি লিখতে পারি? গ্রাম। আর মিটারকে আমরা কি লিখতে পারি? সেন্টিমিটার কিউব। তাই আমরা লিখতে পারি কি? গ্রাম পার সেন্টিমিটার কিউব, বা গ্রাম সেন্টিমিটার দিয়ে এই যে কিউব। তাহলে ঘনত্বের একক আমরা জানলাম কি? কেজি পার মিটার কিউব। আর সিজিএস কি? গ্রাম পার সেন্টিমিটার কিউব। ভাই একক আমাদের জানা হয়ে গেল, এটা হচ্ছে আমাদের একক। একক জানলেই তো হবে না, পরীক্ষায় তো মাত্রাও আছে, তো মাত্রাটা আমাদের জানতে হবে। তার সঙ্গে আবার মাত্রাটা জানি। মাত্রা, তো ভাই ভরের মাত্রা কি? ভরের মাত্রা এম, ভরের মাত্রা এম লিখলাম। আয়তনের মাত্রা কি? আয়তনটা কি হয় দেখো, তুমি যখন এখানে আয়তন হিসাব করছো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটার গুণ করে তারপর কি আয়তন বের করছো। মানে তুমি যেটা, এটা যদি মিটার হয়, এটা যদি মিটার হয়, উচ্চতা যদি মিটার হয়, তাহলে তুমি লিখতে হচ্ছে মিটার কিউব। মানে এল এল এল, তিনটা এল তুমি গুণ করছো। তার মানে আমাদের আয়তনের একক হচ্ছে মিটার কিউব, মানে মাত্রা হচ্ছে এল কিউব। তাহলে আমরা ঘনত্বের মাত্রাটা কি লিখতে পারি? এম এল দিয়ে, এটা হচ্ছে আমাদের ঘনত্বের মাত্রা। তোমাদের বইয়ে বেশ কিছু, এক মিনিট, তো আমাদের বেশ কিছু ঘনত্ব দেখা যায়, বাতাস আছে, কর্ক আছে, কাঠ আছে। কাঠের ঘনত্ব কত দেওয়া আছে দেখো, 0.5 থেকে 0.4 থেকে 0.5, এটা একটু মুখস্থ করে রাখবা।
এটা মাঝে মাঝে পরীক্ষা আসে। মানবদেহের ঘনত্বটা জানবা, পানির ঘনত্ব 1, কাচের 2.60। তো এই ঘনত্বগুলো তোমরা যেটুকু পারো মুখস্থ করে রাখবা, সব মুখস্থ করতে হবে না। কর্কেটটা মুখস্থ করলা, কাঠেরটা করলা, মানবদেহেরটা করলা, পানিরটা তো জানোই। আচ্ছা, কেউ কেউ কমেন্ট করছো যে এমকেএস পদ্ধতি কি, সিজিএস পদ্ধতি কি। আচ্ছা, আমাদের পরিমাপের কিছু কিছু পদ্ধতি আছে, তোমাদের দুটো নিয়ে আমি একটু আলোচনা করি। আচ্ছা, আমি এখানে লিখি এম কে এস, এটা হচ্ছে মিটার। এম তে বোঝা যাচ্ছে মিটার, কে তে হচ্ছে কি কিলোগ্রাম বা কেজি, আর এস এ কি, এস হচ্ছে সেকেন্ড। তার মানে তুমি যখন একটা জিনিস মেজার করবা, যদি তুমি ভরটাকে তুমি যদি কেজিতে নাও, তাহলে তোমার দূরত্বটাকে মিটারে নিতে হবে। দেখো আমরা এটা নিচ্ছি কেজি মিটার, আর সময়টাকে তোমার সেকেন্ডে নিতে হবে। এটাকে তুমি মিনিটে বা ঘন্টায় নিতে পারবা না। এবার সিজিএস পদ্ধতিটা কি, সি, সিতে বোঝায় সেন্টিমিটার, জিতে বোঝায় গ্রাম, আর এস এ সেকেন্ড। সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, এস এ সেকেন্ড। দেখো আমরা এটা গ্রাম দিছি, সেন্টিমিটার দিছি, তাহলে হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এই পদ্ধতিটা হচ্ছে সিজিএস পদ্ধতি, আর এই পদ্ধতিটা হচ্ছে এমকেএস পদ্ধতি। বুঝেছো? দেবনাথ কমেন্ট করছে সিজিএস হলো সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। এক্স্যাক্টলি ভাইয়া। তো তোমরা একটু কমেন্ট করবে তোমরা এই সিজিএস এবং এমকেএস এই দুটো বুঝেছো কিনা, এটা একটু কমেন্ট করো। এবং ঘনত্বের কনসেপ্টটা তোমরা বুঝেছো কিনা এটাও একটু কমেন্ট করো, তাহলে আমরা নেক্সট আগাবো। লীনা শেখ কমেন্ট করছে বুঝছি ভাইয়া। ভাবনিতা রয় বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া। সবাই একটু কমেন্ট করো, তাহলে আমরা নেক্সট এগোবো। ওকে, মোটামুটি সবাই বুঝছে দেখা যাচ্ছে। তোমরা একটা মুছে দিই নাকি? তোমাদের ঘনত্বের বিষয়টা ক্লিয়ার? এবার আমরা বলবো চাপের বিষয়ে। চাপ, চাপ ইংলিশে কি বলে? প্রেসার। আমরা বলি না যে প্রেসার খুব বেশি হয়ে যাচ্ছে ভাইয়া, পড়াশোনায় প্রেসার। তো এটা হচ্ছে চাপ, পদার্থবিজ্ঞানেও চাপ আছে, মানে প্রেসার আছে। তো চাপ, আচ্ছা এটা একটা সারফেস কল্পনা করো, মানে ভূপৃষ্ঠ বা মাটি, এক কথায় মাটি বলো। এটা একটা পেরেক, আর এটা মনে করো একটা ইট। তো তুমি সমান বল প্রয়োগ করছো, এটাও এফ বল প্রয়োগ করছো, এটাও এফ বল প্রয়োগ করছো। তো কি হবে? পেরেকটা কিন্তু মাটির নিচে ঢুকে যাবে, ইটটা কিন্তু ঢুকবে না। কেন এমন হচ্ছে? তুমি তো বল একই দিচ্ছ, এখানেও তুমি যে চাপটা বলটা দিচ্ছ, এখানেও তুমি একই বলটা দিচ্ছ, কিন্তু পেরেকটা ঢুকে যাচ্ছে কিন্তু ইটটা ঢুকছে না। তার মানে এইখানের ক্ষেত্রফলটা কিন্তু কম, পেরেকের যে অগ্রভাগ, এই অগ্রভাগের ক্ষেত্রফলটা কম আর ইটের ক্ষেত্রফলটা বেশি। তাহলে আমরা একটা কথা বলতে পারি যে ক্ষেত্রফল যদি কম হয়
তাহলে চাপটা বেশি হবে। চাপটা বেশি হওয়ার কারণে এটা ঢুকে যাবে মাটির মধ্যে। আর এটার ক্ষেত্রফল বেশি, ক্ষেত্রফল বেশি হওয়ার কারণে তুমি একই বল প্রয়োগ করলে এটা ঢুকবে না। তার মানে আমরা কি লিখতে পারি? চাপ, চাপকে আমরা পি দিয়ে প্রকাশ করি। চাপ পি, এটা প্রপোর্শনাল টু 1/a, তার সমানুপাতিক, ব্যস্তানুপাতিক 1/a। 1/a মানে কি? ব্যস্তানুপাতিক, তাই না? মানে তোমার ক্ষেত্রফলটা যত বেশি হবে চাপটা তত কম হবে। এখানে চাপ কম বলে কিন্তু এটা ঢুকছে না, কারণ এটার ক্ষেত্রফল বেশি, ক্ষেত্রফল বেশি আর এটার ক্ষেত্রফল কম, তাই একই বল প্রয়োগ করে এটা ঢুকে যাচ্ছে। মানে এখানে এখানে চাপ বেশি, এখানে চাপ বেশি তাই ঢুকে যাচ্ছে, এখানে চাপ কম তাই কি ঢুকছে না। তারপর আমরা লিখতে পারি যদি ক্ষেত্রফল বেশি হয়, যদি বেশি হয় চাপ কম হবে, যেটা হচ্ছে ইটের ক্ষেত্রে ক্ষেত্রফল বেশি চাপ কম। আর পেরেকের ক্ষেত্রে কি? ক্ষেত্রফলটা কম, ক্ষেত্রফল যখন কম হবে তখন কি চাপটা বেশি হবে। এটা একটা কন্ডিশন গেল, এটাকে আমরা 1 নম্বর কন্ডিশন দিলাম। 2 নম্বর কন্ডিশনে আসো যে বল, ভাই বলটা যদি বেশি দিই তাহলে চাপটা কি বেশি হবে? অবশ্যই বেশি হবে। তুমি যদি এখানে বলটা বেশি দাও তাহলে পেরেকটা বেশি ভিতরে ঢুকবে, মানে এখানে চাপটা বেড়ে যাবে। তুমি ইটের ক্ষেত্রে যদি অনেক বেশি বল দাও ইটটাও কিন্তু কিছুটা ঢুকবে। তার মানে কি চাপটা বলের উপরে ডিপেন্ড করছে আর ডিপেন্ড করছে ক্ষেত্রফলের উপর। ক্ষেত্রফল কম হলে চাপ বেশি হচ্ছে, ক্ষেত্রফল বেশি হলে চাপ কম হচ্ছে। আবার বল যদি বেশি দেওয়া হয় চাপ বাড়ছে, বল বেশি দেওয়া হলে চাপ বাড়ছে। তার মানে আমরা লিখতে পারি চাপ এটা সমানুপাতিক বল। এটা আমরা 2 নম্বর কন্ডিশন দিলাম। তো এই দুটো আমরা যখন কম্বাইন করব তাহলে আমরা কি পাবো? চাপ সমান সমান আমরা কি লিখতে পারবো? এফ, এই যে এফ, এফ এখানে দিলাম, এই যে এ, এফ বাই এ, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। চাপ তুমি মনে করো তোমাদের বইয়ে যে প্রবলেমটা আছে, একটা স্টোন আছে, একটা ছেলে ওই স্টোনটাকে কিন্তু খেলছে, ধাক্কা দিচ্ছে। তো প্রথমে সে এক হাতে ধাক্কা দিচ্ছে। এখানে যখন এক হাতে ধাক্কা দিচ্ছে তখন তার হাতের যে ক্ষেত্রফলটা এটা কিন্তু কম। একই বল প্রয়োগ করে সে এক হাতে যখন ধাক্কা দিচ্ছে তখন চাপটা কিন্তু বেশি হচ্ছে। যখন সে 2 হাত ব্যবহার করছে তার ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে। একই বল দিচ্ছে বাট তার ক্ষেত্রফল বেশি, তাহলে চাপটা কম হচ্ছে। যখন সে পুরো বডি দিয়ে ধাক্কা দিচ্ছে তখন তার বডির ক্ষেত্রফল 2 হাতের ক্ষেত্রফল, মানে তার ক্ষেত্রফলটা অনেক বেশি, মানে এই ক্ষেত্রে চাপ কম হচ্ছে। তাহলে চাপের কনসেপ্টটাকে আমরা বুঝছি ভাই। সবাই একটু কমেন্ট করো চাপের প্রবলেমটা আমরা বুঝছি কিনা। প্রথমে আমরা ঘনত্ব দেখলাম, এবার দেখলাম চাপ, দুটো আমরা বুঝেছি কিনা। সবার কমেন্ট চাই। সামি আসলাম বলেছে জি, মিস্ট মেহরিন বলছে, মাসুদ খান নেট প্রবলেম ভাইয়া, নেট প্রবলেম হচ্ছে নাকি সবার? তানিয়া আক্তারিনা জি, ভাবনিতা রায় লিখছে একদম ঠিক আছে, বুঝছি ভাই। আচ্ছা তোমাদের তো কনসেপ্ট বুঝালাম, ম্যাথ প্রবলেম করতে হবে কি? সবাই একটু কমেন্ট করো, ম্যাথ করাবো কি করাবো না? বইয়ের ম্যাথ গুলো কি করাবো? বলো। বইয়ের ম্যাথ গুলো করাবো কিনা একটু কমেন্ট করো। তোমরা না চাইলে করাবো না।
যদি তোমরা এটা বাসায় করতে পারো তাহলে বাসায় করবা। আচ্ছা, তোমাদের চাপের একটা প্রবলেম আছে, দেখো যে তোমার ভর 50 কেজি। বইয়ের প্রবলেমটা সবাই বের করো। তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল 0.5 মিটার স্কোয়ার এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল 0.3 মিটার স্কোয়ার। তুমি চিঠে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে? তো এখানে কি তোমার ভরটা কত? তোমার ভরটা হচ্ছে 50 কেজি ভাইয়া। যদি ভর এটা হয় তাহলে তোমার ওয়েটটা কত? ওয়েট বা এফ কত? এমজি নাকি? এম হচ্ছে 50, জি হচ্ছে 9.8, তাই তো? যেটা আসবে সেটা এত নিউটন। তারপর এখানে কি বলছে, যখন তুমি এখানে শুয়ে থাকো তখন তোমার ক্ষেত্রফলটা কত? যখন শুয়ে থাকো, শুয়ে থাকো তখন তোমার ক্ষেত্রফলটা আমরা A1 ধরলাম। A1 সমান কত? 0.5 মিটার স্কোয়ার। যখন তুমি দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো তখন A2 সমান কত? 0. কত দিচ্ছে এখানে? 0.03 মিটার স্কোয়ার। আচ্ছা, এটা কি তোমরা বুঝছো? যখন শুয়ে থাকো তখন তোমার ক্ষেত্রফলটা বেশি হবে না? পুরো তোমার মাথা থেকে পা অব্দি ক্ষেত্রফলটা কিন্তু বেশি হবে 0.5। আর যখন দাঁড়িয়ে থাকো তখন তোমার ক্ষেত্রফলটা কাউন্ট হচ্ছে শুধু পায়ের, দুই পায়ের ক্ষেত্রফলটা কাউন্ট হচ্ছে 0.03 মিটার স্কোয়ার। এটা কি বুঝছো? তো এটাই বলছে যে কোন ক্ষেত্রে তোমার চাপটা বেশি হবে। তো আসলে আমরা হিসাব করি। শুয়ে থাকা অবস্থায় চাপ, সবাই লিখো, শুয়ে থাকা অবস্থায় চাপ। আমরা এটা কি পিয়ন ধরলাম। পিয়ন সমান কি? আমাদের ওয়েট তো একই, ভরটা চেঞ্জ হবে না। তুমি দাঁড়িয়ে থাকো আর শুয়ে থাকো, ভর তো ভরই, আর ভর যখন একই হবে তখন তোমার বলটাও একই হবে। তাহলে F ডিভাইডেড বাই A1 যখন তুমি শুয়ে থাকো। তো এখানে Fটা কত? 50 ইন্টু 9.8 আর A1টা কত? 0.5। তো ভাগ করে দাও, অ্যান্সার আসবে, সবাই একটু ক্যালকুলেট করো, 980 আসবে। 980 নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আমরা ভাইয়া প্যাসকেল লিখতে পারি। নিউটন পার মিটার স্কোয়ারও যা, নিউটন পার মিটার স্কোয়ারও যা, প্যাসকেলও তাই। তো তুমি নিউটন পার মিটার স্কোয়ারও লিখতে পারো, প্যাসকেলও লিখতে পারো। এবার আমরা দাঁড়িয়ে থাকা অবস্থায়, দাঁড়িয়ে থাকা অবস্থায় P2 বললাম, F বাই A2। Fটা কি? 50 ইন্টু 9.8। A2 কত ভাইয়া? 0.03। 0.03। এটা একটু ক্যালকুলেট করো। এটা ক্যালকুলেট করলে আছে 16,333। 16,333 এটা কি? প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে কোন ক্ষেত্রে চাপটা বেশি হবে? দেখো, তুমি যখন দাঁড়িয়ে থাকছো তখন হচ্ছে 16,333, আর যখন তুমি শুয়ে থাকছো তখন তোমার হচ্ছে 980। চাপটা বেশি কখন হবে? P2 গ্রেটার দেন P1। মানে তুমি যখন দাঁড়িয়ে থাকছো তখন তুমি বেশি চাপ দিচ্ছ, কারণ তোমার কি ক্ষেত্রফল কম। আমরা তো ওটা আগে আলোচনা করেছি যে ক্ষেত্রফল যখন কম হবে তখন চাপ বেশি হবে, আর ক্ষেত্রফল যখন বেশি হবে তখন কি চাপ কম হবে। ম্যাথমেটিক্যালি আমরা এটাই লিখলাম। বুঝতে পারছো? এখন সবাই কমেন্ট করো কে কে বুঝেছো।
কমেন্ট করো, কমেন্ট করো, কে কে বুঝেছো। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাব। তাহলে এটা মুছে দিলাম। তো চাপের তোমাদের বইয়ে একটা ম্যাথই আছে, আরো তোমাদের ম্যাথ দেখবা গাইডে আছে, সলভ করবা, অন্য বই থেকে সলভ করবা। যদি না পারো ওটা কমেন্ট করে লিখবা, আমি করে দেব। তো ঘনত্বের ম্যাথ কি করবো একটা, একটু কমেন্ট করো। এখানে একটা ম্যাথ আছে, প্রথম ম্যাথটা ঘনত্বের। 1 কেজি পানিতে 0.25 কেজি লবণ গুলে দেওয়ার পর আয়তন হলো 1200 সিসি। এই পানির ঘনত্ব কত? প্রথমে ভাই আমরা ঘনত্বের ফর্মুলাটা লিখি। ঘনত্ব রো সমান কি ভর বাই আয়তন। এটা আমাদের লেখা থাক। বইয়ে যে প্রবলেমটা আছে এখানে দেখা যাচ্ছে 1 কেজি পানিতে 0.25 কেজি লবণ গুলে দেওয়া হলো। পানির ভর কত? পানির ভর 1 কেজি, লবণের ভর এটা আমরা m2 দিই, এটা m1 থাক, এটা m2 দিই, এটা হচ্ছে 0.25 কেজি। হ্যাঁ 1 কেজি পানিতে, এটা মনে করো তোমার 1 কেজি পানি, 1 কেজি পানি ওয়াটার, এখানে তুমি 0.25 কেজি লবণ অ্যাড করলে, সল্ট, তাহলে টোটাল ভরটা কত হবে? 1 কেজি পানিতে 0.25 কেজি যদি সল্ট তুমি অ্যাড করো তাহলে মোট ভরটা কত হবে বলো? মোট ভরকে আমরা m দিয়ে প্রকাশ করি, m1 প্লাস m2, 1 যোগ 0.25 কেজি, কত আসে? 1.25 কেজি। তো আমরা এখানে ভরটা পেয়ে গেলাম। এবার আয়তন দেখো, এর আয়তন দেওয়া আছে 1200 সিসি। আয়তন কত দেওয়া আছে ভাইয়া? আয়তন আছে 1200 সিসি। সিসি মানে কি বোঝো? সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। কিউবিক সেন্টিমিটার মানে 1200 সেন্টিমিটার কিউব। 1200 সেন্টিমিটার কিউব। দেখো এখানে কেজিতে আছে, এখানে কি আছে? সেন্টিমিটারে আছে। তো আমরা বলছি যে তোমাদের দুটো পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, হয় তোমার এমকেএস এ হিসাব করতে হবে, না হলে সিজিএস হিসাব করতে হবে। যদি এমকেএস হিসাব করো তাহলে এটা কেজি, এখানে তোমার মিটার আনতে হবে। আর যদি তুমি সিজিএস হিসাব করো, এখানে সেন্টিমিটার আছে, তোমার এখানে গ্রাম আনতে হবে। তুমি দুই রকম হিসাব করতে পারবে না। এটা কেজি মানে তোমার এটাকে মিটারে কনভার্ট করতে হবে। তো সেন্টিমিটার কিউবকে আমরা মিটার কিউবে কনভার্ট করবো কিভাবে? ভাই 1 সেন্টিমিটার সমান কত? 1 সেন্টিমিটার, ওটা বাদ দাও। 100 সেন্টিমিটার সমান কত তাই বলো? 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 1 সেন্টিমিটার সমান কত বলো? 1/100 ভাইয়া। 1/100 কে আমরা কি লিখতে পারি? 10⁻²² মিটার। তাহলে আমরা লিখতে পারি 1 সেন্টিমিটার সমান 10⁻² মিটার। 1 গুণ 1 গুণ 1 সেন্টিমিটার কিউব, কারণ আমাদের এখানে কি সেন্টিমিটার কিউব আছে, সমান আমরা কি লিখতে পারি? 10⁻² ইন্টু 10⁻² ইন্টু 10⁻² মিটার কিউব। তাহলে কত হচ্ছে? 10⁻6 মিটার কিউব।
তাহলে 1 সেন্টিমিটার কিউব সমান কি আসে 10⁻⁻6 মিটার কিউব। এটা কি আমরা বুঝেছি? তাহলে 1 সেন্টিমিটার কি বলা হয় 1 সিসি। 1 সিসি সমান 10⁻⁻6 মিটার কিউব। তো এটা একটা আমরা মুছে দিই। তার মানে 1200 সেন্টিমিটার কিউবকে লেখা যায় 1200 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। এই জিনিসটাকে আমরা বুঝেছি। এটা কিন্তু একটু দেখতে হবে তোমাদের, এটা অনেকে ভুল করে। এটা একটু দেখতে হবে যে 1200 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। তাহলে আমরা আয়তন পেয়ে গেছি, ভর পেয়ে গেছি। এবার আমাদের দরকার কি ঘনত্ব। তো আমরা লিখি ঘনত্ব রো সমান হচ্ছে এই ভরটা 1.25 কেজি ডিভাইডেড বাই কত 1200 ইন্টু 10⁻⁻6 কেজি পার মিটার কিউব। তো এটা একটু ক্যালকুলেট করো। এটা একটু ক্যালকুলেট করো সবাই। এটা আসে 1.04 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। সবার কি এটা আসছে? তো এই ম্যাথ প্রবলেমটা আমরা কি বুঝেছি? সবাই একটু কমেন্ট করো। সবার কি নেট সমস্যা হচ্ছে নাকি? মমিনা বেগম কমেন্ট করেছে বুঝছি। মেহেরিন কমেন্ট করেছে হ্যাঁ বুঝছি। ভাবনিতা রয় বুঝছি। আচ্ছা সবাই এটা কি বুঝছো? তোমাদের প্রবলেমটা আমি জানি কোথায় হয়, তোমরা এই সিসিটা বোঝো না। বাদ বাকি সব তোমরা ফর্মুলা ইউজ করতে পারো, বাট যখন সিসিতে দিয়ে দেয় তখন তোমরা পরীক্ষায় পারো না। সিসিটা হচ্ছে কিউবিক সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউবকে আমরা মিটার কিউবে কনভার্ট করে নিলাম, অর্থাৎ এম কে এস এ, অর্থাৎ কেজি মিটার। দেন আমরা ম্যাথটা করলাম। আচ্ছা পরের প্রবলেমটা কি করব? পরের প্রবলেমটা করবো কিনা বলো। এখানে বলা আছে জর্ডান ডেড সি এর ঘনত্ব 1.24 কেজি পার লিটার। এই সমুদ্রে 1 কেজি পানির আয়তন কত? দেখো এখানে ঘনত্ব দিছে এখানে ঘনত্ব দিচ্ছে রো সমান হচ্ছে 1.24 কেজি পার লিটার। কেজি পার লিটার। আচ্ছা আমরা লিটারের একটা হিসাব আনি। 1 লিটার সমান কত কেউ কি জানো? 1 লিটার বলতে আসলে কি বোঝায়? মনে করো একটা কিউব কল্পনা করো। এই কিউবের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 10 সেন্টিমিটার করে।
কি ভাইয়া, কিউবের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই 10 সেন্টিমিটার করে। এবার তুমি এই কিউবে পানি রাখো, দেখবা এই কিউবে 1 লিটার পরিমাণ পানি ধরে। কি বললেন ভাইয়া, যদি তুমি কিউবে 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার একটা কিউব নাও এবং এই কিউবে বা ঘনকে যদি তুমি পানি রাখো, এখানে 1 লিটার পরিমাণ পানি ধরবে। তাহলে আমরা লিখতে পারি 10 ইন্টু 10 ইন্টু 10 সেন্টিমিটার কিউব সমান 1 লিটার। তার মানে আমরা কি লিখতে পারি, আচ্ছা 10 সেন্টিমিটার মানে কি, 10 সেন্টিমিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার। এটা নিয়ে কারো প্রবলেম আছে? তাহলে আমরা লিখতে পারি 1 ডেসিমিটার ইন্টু 1 ডেসিমিটার ইন্টু 1 ডেসিমিটার সমান সমান 1 লিটার। বুঝতে পেরেছি আমরা? 1 ডেসিমিটার ইন্টু 1 ডেসিমিটার ইন্টু 1 ডেসিমিটার সমান 1 লিটার, অথবা 10 ইন্টু 10 ইন্টু 10 সেন্টিমিটার কিউব, বা এখানে তুমি বলতে পারো যে 1 ডেসিমিটার কিউব, কারণ 1 1 1 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার। 1 ডেসিমিটার কিউব সমান যদি 1 লিটার হয়, তাহলে এ দেখো 1 ডেসিমিটার সমান 10 ডেসিমিটার সমান হচ্ছে 10 ডেসিমিটার সমান হচ্ছে 1 মিটার। আর 1 ডেসিমিটার সমান কি বলো, 1 ডেসিমিটার সমান হচ্ছে কি 1/10, মানে 10 টু দি পাওয়ার -1 মিটার। 1 ডেসিমিটার সমান মানে 10 টু দি পাওয়ার -1 মিটার। তোমরা এটা এখানে বসাই, 10 টু দি পাওয়ার -1 ইন্টু 10 টু দি পাওয়ার -1 ইন্টু 10 টু দি পাওয়ার -1, এটা কি মিটার কিউব, সমান সমান আমরা লিখতে পারি 1 লিটার। তাহলে এখানে কি আছে, 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব সমান 1 লিটার। তো এই কনভার্সেশনটা সবাই কি বুঝছো? 10 সেন্টিমিটারের একটা পাত্র, 10 সেন্টিমিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার। 1 ডেসিমিটার 1 ডেসিমিটার 1 ডেসিমিটারের একটা কিউব, এর মধ্যে তুমি যদি পানি রাখো, তো ওই পানির আয়তনটা হবে 1 লিটার। এবার 1 ডেসিমিটার সমান আমরা কি জানি, 1 ডেসিমিটার সমান আমরা জানি 10 টু দি পাওয়ার -1 মিটার। তো আমরা ওইখানে আমরা বসাইছি 1 ডেসিমিটার সমান 10 টু দি পাওয়ার -1 10 টু দি পাওয়ার -1 10 টু দি পাওয়ার -1, তো তিনটা গুণ করে দিলে 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব সমান হচ্ছে 1 লিটার। তো এখানে দেখো 1.24 কেজি পার লিটার কিউব, তার মানে হচ্ছে 1.24 কেজি। এই লিটারের জায়গায় আমরা কি লিখতে পারি, 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। তো এটা যখন উপরে গুণ হয়ে যাচ্ছে, আমরা লিখতে পারি 1.24 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। তো আমরা ঘনত্বটা বুঝছি, যখন ঘনত্ব আমাদের দেওয়া আছে আর দেওয়া আছে ভর, ভর দেওয়া আছে এখানে 1 কেজি। দেখো এখানে খেয়াল করো, এখানে ভর দেওয়া আছে যে এই সমুদ্রে 1 কেজি পানির আয়তন কত। তো আমাদের ঘনত্বটা দিয়ে দিচ্ছে, ভরটা দিয়ে দিচ্ছে, আমাদের এখন বের করতে হবে আয়তনটা। তো আমরা ঘনত্ব সমান কি জানি, ঘনত্ব সমান জানি ভর বাই আয়তন। তো আমাদের বের করতে হবে কি আয়তন। তো আয়তন সমান আমরা কি লিখতে পারি, আয়তন সমান লিখতে পারি ভর বাই ঘনত্ব। তো ভরটা আমাদের কি আছে, আমাদের ভরটা আছে 1 কেজি, আর ঘনত্বটা আছে 1.24 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তো এটা একটু ক্যালকুলেট করো, 1 ভাগ 1.24 ইন্টু 10 টু দি পাওয়ার 3, দেখো এটা আসে 0.81 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। বুঝছো ভাই, এখানে মিটার কিউব কিভাবে আসে এটা কি বুঝেছো? দেখো এম সমান হচ্ছে এখানে কেজি, এখানে কেজি আছে, আর রো সমান আমরা কি লিখেছি কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব লিখেছি। তো এই কেজি কেজি কাটা যাচ্ছে, এই যে মিটার কিউব এটা যখন উপরে যাচ্ছে তখন এই যে মিটার কিউব হয়ে যাচ্ছে, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। তো আমাদের ম্যাথ প্রবলেমের ঘনত্বটা আমাদের দেওয়া ছিল, ভর আমাদের দেওয়া ছিল, আমাদের বের করতে হতে হচ্ছে আয়তন। তো আমরা আয়তনটা বের করলাম। তো টোটালটা তোমাদের বুঝতে কত অসুবিধা হয়েছে কিনা এটা একটু কমেন্ট করো।
তো আমরা 1 নম্বর ম্যাথটা করলাম, 2 নম্বর ম্যাথটা করলাম, 3 নম্বর ম্যাথটা তোমাদের বাড়ির কাজ থাকলো, যদি না পারো তাহলে নেক্সট দিন আমরা এটা করে দেবো। তো কে কে বুঝেছো একটু কমেন্ট করো। ভাবনি তারাই কমেন্ট করছে ভর নাকি ভরসা। এটা ভর, ভরসার এখানে কিছু নাই, তো ওটা বুঝে নিতে হবে। হ্যাঁ, ক্যারেক্টার নিব। তো আমরা এটা মুছে দিই। প্রবলেম আমরা সবই করলাম, একটা মাত্র প্রবলেম তোমাদের বাড়ির কাজ দিলাম, ওটা যদি না পারো তাহলে আমরা নেক্সট দিন করে দেব। তো আসলে এবার আমরা দেখি তরলের ভেতর চাপ। তরলের ভেতর চাপ। তরলের ভেতর কি আসলে চাপ আছে? যখন আমরা ডুব দিই তখন কি একটা চাপ অনুভব হয় যে তরলটা অর্থাৎ পানিটা আমাদের উপর একটা চাপ দিচ্ছে? এটা তো মনে হয় নাকি? যখন ডুবুরিটা অনেক নিচে যায় তখন কিন্তু আরো বেশি চাপ অনুভব করে, অর্থাৎ পানি যত নিচে যাওয়া হয় তখন চাপটা বাড়তে থাকে। তুমি 10 মিটার গভীরে গেলে যে চাপটা পাবা, 20 মিটার গভীরে গেলে তো নিশ্চয়ই একই চাপ পাবা না, অবশ্যই চাপটা বেশি হবে, ও দ্বিগুণ হবে। 30 মিটারে গেলে আরো বাড়বে, 40 মিটারে গেলে আরো বাড়বে। যত পানির গভীরে আমরা যাব তত আমাদের চাপটা বাড়বে। তো এটাই আমরা দেখবো যে তরলের ভিতরে চাপ। তো আসো একটা পাত্র কনসিডার করো, এই একটা পাত্র, এর এই লেভেল পর্যন্ত মনে করো পানি আছে বা যে কোনো তরল আছে। এখানে আমরা একটা সিলিন্ডার কল্পনা করব। সিলিন্ডার কেন কল্পনা করব? এটা হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে। সিলিন্ডার বাদে আমরা যে কোনো বস্তু আমরা এখানে ধরতে পারতাম, কিন্তু আমরা এখানে সিলিন্ডার কল্পনা করব বোঝার সুবিধার্থে। একটা সিলিন্ডার আঁকো সবাই। এই সিলিন্ডারের নিচের তলার ক্ষেত্রফলটা হচ্ছে এ। এই যে উচ্চতা, এই উচ্চতাকে আমরা ধরলাম এইচ। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এইচ। লেখাটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, আর আমার হাতের লেখাটা একটু খারাপ। এ, এটা হচ্ছে এইচ। তো তুমি চিন্তা করো এই যে পানিটা, এই পানিটার নিচের যে সারফেস, এই সারফেসে কি পরিমাণ বল প্রয়োগ করবে। তো আমরা এই বলটাকে ক্যালকুলেট করব, কারণ আমরা জানি কি চাপ যদি আমরা হিসাব করতে চাই, চাপ সমান আমরা জানি হচ্ছে এফ বাই এ। তো চাপের জন্য আমাদের প্রথমে এফটা জানা লাগবে। তো এই যে পানি, এটা এ ক্ষেত্রফলের উপর কি পরিমাণ চাপ দিচ্ছে এটা আমাদের হিসাব করতে হবে। তো এফ সমান আমরা কি জানি? এফ সমান আমরা জানি এম ইন্টু জি। এম সমান আমরা কি জানি? ঘনত্ব সমান কি জানি? ভর বাই আয়তন। তাহলে এখান থেকে এম সমান আমরা কি জানি? ঘনত্ব ইন্টু আয়তন। এটা আমরা লিখতে পারি। তো এম এর জায়গায় আমরা এটা লিখি ঘনত্ব ইন্টু আয়তন, আর এই যে জি, জি থেকে যাবে। তো ঘনত্বটা রাখলাম বা ভি। এখানে আয়তনটা কত?
এটা ক্ষেত্রফলটা হচ্ছে এইচ, আর উচ্চতাটা ক্ষেত্রফলটা হচ্ছে এ এবং উচ্চতাটা হচ্ছে এইচ। তার মানে আয়তনটা হবে এখানে ভি সমান কি হবে, এ ইন্টু এইচ, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। কারণ আমরা সিলিন্ডারের আয়তন কি জানি, ক্ষেত্রফল এবং তার যে হাইটটা, ওই হাইটটা যখন গুণ করে দেবো তখন আমরা আয়তন পাবো। তো ভি এর জায়গায় আমরা লিখলাম এ এইচ, আর এখানে জিটা লিখলাম, এটা হচ্ছে এফ। এফ সমান আমরা কি পেলাম, রো অর্থাৎ ঘনত্ব, এ এইচ আয়তন এবং জি। তাহলে আমরা এই এফ এর মানটা এখানে বসিয়ে দেব, এখানে বসিয়ে দাও, রো এ এইচ জি ডিভাইডেড বাই এ। তোমাদের এ এ কেটে যাবে, যেটা থাকবে সেটা হচ্ছে এইচ রো জি। তার মানে আমরা কি বুঝলাম, যে কোনো পদার্থকে যখন তরলে নিমজ্জিত করা হয়, তরলে যখন ডোবানো হয়, তখন এই যে যে এ পৃষ্ঠ, এটা কি পরিমাণ চাপ অনুভব করবে, চাপ অনুভব করবে, এই যে চাপ অনুভব করবে এইচ রো জি পরিমাণ। তো এটা কি আমরা সবাই বুঝছি এই কনসেপ্টটা? একটু কমেন্ট করো। পাবিয়া আক্তারিনা বলেছে জি ভাইয়া বুঝছি। ভাবনিতা রয়, জি ভাইয়া, ভাবনিতা রয় খুব অ্যাক্টিভ দেখছি। ইসরাত জাহান ফাতেমা, জি বুঝছি। মমিনা বেগম, বুঝছি ভাইয়া। তো মোটামুটি সবাই বুঝছে। তো আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম করি বইয়ের। আচ্ছা, আমরা কি এটা জানি যে যখন আমরা, এটা যদি একটা, সাপোজ এটা একটা পুকুর, এটা একটা পুকুর কল্পনা করো। এই পুকুরের এইটুকু মনে করো 10 মিটার, 10 মিটার, এটা হচ্ছে 20 মিটার, এটা হচ্ছে 30 মিটার, এটা মনে করো 40 মিটার। তো এটা ক্যালকুলেট করে দেখা গেছে যে 10 মিটার গভীরতায় 1 ATM চাপ অনুভূত হয়। 10 মিটার গভীরতায় 1 ATM চাপ অনুভূত হয়। 10 মিটার মানে হচ্ছে 33 ফিট। 33 ফিট গভীরতায় 1 ATM চাপ অনুভূত হয়। যদি 10 মিটারে 1 ATM অনুভূত হয়, তাহলে 20 মিটারে কত হবে? কেউ একটু বলো, 20 মিটারে কত হবে? 2 ATM, 30 মিটারে 3 ATM, 40 মিটারে 4 ATM। তো আমরা যত পানির নিচে যাব, চাপটা তত বাড়তে থাকবে। 10 মিটারে 1 ATM চাপ অনুভব হবে, 20 মিটারে 2 ATM, 40 মিটারে 4 ATM। তো 10 মিটারকে আমরা 33 ফিট লিখতে পারি। তো
এটা একটু মুছে দিই, বইয়ের যে প্রবলেমটা আছে। এখানে বলা হচ্ছে যে 1000 ফিট গভীরতায় বা 330 গভীর পর্যন্ত গিয়েছে, সেখানে কতটুকু চাপ অনুভব করবে। ভাই এটা কি করে দেওয়ার দরকার আছে? দেখো 10 মিটারে আমরা কেবলই বললাম 1 এটিএম চাপ অনুভব করে, তাহলে 1 মিটারে কতটুকু চাপ অনুভব করে? 1/10 এটিএম। এখানে বলছে 330 মিটার গভীরতায়, তো আমরা এখানে লিখি 330 মিটার গভীরতায় কতটুকু চাপ অনুভব করবে? 1 × 330 / 10 এটিএম, তো 33 এটিএম চাপ অনুভব করবে। তো প্রবলেমটা এটাই। সবাই কি এটা বুঝেছি? যদি বুঝে থাকে এটা সহজ একটা প্রবলেম, এটা সবারই বোঝার কথা। তো নেক্সট আমরা যাই। এখানে বলছে কেরোসিন যেটার ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব, পানি 1000 কেজি পার মিটার কিউব এবং পারদ হচ্ছে 13600 কেজি পার মিটার কিউব, এই তিনটি তরলের জন্য 50 সেন্টিমিটার নিচে চাপ বের করব। তো আমরা আসো কেরোসিন লিখি। কেরোসিন এখানে কেরোসিনের ঘনত্বটা আমরা ধরি ρ1, পানির ঘনত্বটা ধরি আমরা ρ2, আর আছে পারদ ρ3 ধরি। তো কেরোসিনের ঘনত্ব আছে এখানে 800 কেজি পার মিটার কিউব, পানির ঘনত্ব আছে 1000 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে 13600 কেজি পার মিটার কিউব। ঘনত্ব দেওয়া আছে, বলছে যে 50 সেন্টিমিটার, প্রত্যেকটারই 50 সেন্টিমিটার যে গভীরতা, এই গভীরতায় চাপটা কত হিসাব করতে হবে। তো হাইট বা গভীরতা, সবাই আবার নীরবতা ভেবো না, গভীরতা ইজ সমান দিয়েছে 50 সেন্টিমিটার। ভাই 50 সেন্টিমিটার সমান কত? 50 × 10⁻² মিটার। আর জি এর মানটা কত? জি এর মানটা হচ্ছে 9.8 কি মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা এখানে দেখো ঘনত্ব, গভীরতা, অভিকর্ষ ত্বরণ জি তিনটাই জানি। তো আমাদের ফর্মুলাটা আমরা কি বের করেছি? তরলের ক্ষেত্রে, তরলের ভেতরে চাপ, প্রথমে যে চাপটা আমরা পড়েছি ওটা কঠিন পদার্থের ক্ষেত্রে চাপ, আর এটা কি? এটা হচ্ছে তরলের মধ্যে চাপ, যেটা আমরা একটু আগে ড্রাইভ করলাম, যে চাপ P = H ρg। তো এটা দেখো কেরোসিনের ক্ষেত্রে আমরা যে চাপ, কেরোসিনের ক্ষেত্রে চাপটা আমরা P1 ধরলাম, তাহলে কি হবে? H তো সেম, সব জায়গায় H একই আছে, তো H 1 2 3 লেখার দরকার হচ্ছে না, আমাদের লেখার দরকার হচ্ছে আমাদের ঘনত্বটা আলাদা। তো ρ1 লিখলাম, জি তে একই আছে তিনটার ক্ষেত্রে, তো মানটা বসাও। H হচ্ছে 50 × 10⁻², ρ হচ্ছে 800, জি হচ্ছে 9.8। এটা একটু ক্যালকুলেট করো, করে যেটা হবে ওটাই অ্যান্সার, ক্যালকুলেটর নিশ্চয়ই আমার করতে হবে না। P2 সমান আমরা লিখতে পারি H, এটা ρ2 জি, H সমান কি 50 × 10⁻², ρ কত 1000, জি হচ্ছে 9.8, P3 হিসাব করি H ρ3 জি, H সমান আছে 50 × 10⁻², ρ সমান আছে কত 13600 × 9.8। তো এটা ক্যালকুলেট করলে যা হবে তাই।
তো বলো কোনটার ঘনত্ব বেশি হবে? এইটার ঘনত্ব সবচেয়ে বেশি হবে, তারপরে ঘনত্ব বেশি হবে এইটার, তারপরে এইটার। তো আমরা যদি এটা সিকোয়েন্সে লিখতে চাই, তো আমরা এখানে লিখতে পারবো P3 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P1। অর্থাৎ সবচেয়ে বেশি ঘনত্ব হচ্ছে সবচেয়ে বেশি চাপ প্রয়োগ করবে পারদ, তারপরে বেশি চাপ প্রয়োগ করবে পানি, তারপরে হচ্ছে কেরোসিন। তো এটাই হচ্ছে তোমাদের দ্বিতীয় ম্যাথ প্রবলেমটা ছিল এটাই। তো তোমাদের দুটো ম্যাথ প্রবলেম করলাম, বুঝেছো কিনা দেখ, সবাই একটু কমেন্ট করো। তো তো আমরা আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। বলো তোমাদের পুরো লেকচারটাই কোথাও কোনো সমস্যা আছে কিনা, ওটা একটু কমেন্ট করতে পারো। যদি তোমাদের লেকচারে কোথাও কোনো সমস্যা হয়, তো ওটা নিয়ে আমি এখন একটু ডিসকাস করতে চাই 5 মিনিট। আর যদি লেকচারে কোনো অসুবিধা না থেকে থাকে, তাহলে এখানেই শেষ করে দিতে চাচ্ছি। সবাইকে বুঝেছো? কমেন্ট করো একটু। এমডি রিফাত আহমেদ লিখছে, আমার ক্লাস করতে করতে ঘুম পাচ্ছে। ভাই ঘুম পেলে ঘুমাও, ক্লাস করার দরকার নাই। ঘুম থেকে উঠে তখন রেকর্ডেড দেখে নিও, ঘুমটা আগে। লিজা সুলতানা লিখেছে, জি ভাইয়া সব ক্লিয়ার। ঠিক আছে, সবার সব ক্লিয়ার। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি। নেক্সট দিন আমরা, তোমরা ওই দুটো প্রবলেম আমি দিয়েছি, ওই দুটো প্রবলেম তোমরা করবা। তোমাদের বইয়ে দেখবে যে দুটো প্রবলেম আমি করাইনি, বাদ বাকি সব প্রবলেমই করিয়েছি। ওই দুটো করিয়ে দিতাম, সময় স্বল্পতার কারণে সব তো এখানে করে দিতে গেলে হবে না, তোমাদের নিজেরও কিছু প্র্যাকটিস করতে হবে। যদি আজকে যাও, তাহলে কাল মানে নেক্সট যেদিন ক্লাস নিব, ওই দিন কমেন্ট করবে যে ভাই এই প্রবলেমটা করে দেন, তখন আমরা ওই প্রবলেমটা করে তারপর নেক্সট ক্লাসটা শুরু করব। তো সবাই ভালো থাকো, এই পর্যন্তই।